এখন সেনাবাহিনী কি পদক্ষেপ নিতে পারে আর কি পদক্ষেপ নেওয়া উচিত। এই ধর্ষণ নিয়ে আসিফ নজরুল স্যারে কি পোস্ট দিত তখন দেখেন, এই পোস্টটা আমি আপনাদেরকে দিচ্ছি। এখন আসিফ নজরুল স্যার চুপ হয়ে আছে, সেনাবাহিনী এখনো পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু বাংলাদেশের এই সকল বিষয় পর্যালোচনা করে ওয়াকারুজ্জামান যদি বলে ওঠে, ডক্টর ইউনূস আপনাকে 1 সপ্তাহ টাইম দিলাম, আপনি যদি এই সকল বিষয় ঠিক করতে না পারেন এবং ধর্ষকদের সাজা নিশ্চিত করতে না পারেন, বাংলাদেশে এই সকল ডাকাতি, চুরি, হত্যা, গুম আইনশৃঙ্খলা বাহিনী কন্ট্রোল না করতে পারেন, তা না হলে আমি 24 ঘন্টার ভিতর শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসব এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ করে দিব। বাংলাদেশে দিন দিন ধর্ষণ খুন বেড়েই চলছে, তাহলে কি ডক্টর ইউনূস সরকার ব্যর্থ? এইবার এই বিষয় নিয়ে কঠিন হুঁশিয়ারি বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তো বন্ধুরা, বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও, দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। বাংলাদেশে দিন দিন ধর্ষণ খুন বেড়ে যাচ্ছে, এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরার চেষ্টা করব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশে ধর্ষণ খুন ছিনতাই নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূস সরকারকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। বাংলাদেশে বিগত 1 সপ্তাহে কতগুলো ধর্ষণ হয়েছে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। বিগত 20 বছরের ইতিহাসকে ছাড়িয়ে গিয়েছে। আজকে কালের কণ্ঠের মতো দেখলাম 20 বছরের একটি যুবককে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ হয়েছে। কারণ একটা যুবকের কি দোষ? একটা ছেলেকে যেখানে ধর্ষণ করা হয়, আপনারা মেয়ের পর্দার কথা বলেন, মেয়েদের পর্দা করলে ধর্ষণ হবে না, তো ছেলেটার কি দোষ? ছেলেটা কেন ধর্ষণ হলো? ছেলেরা তো পর্দা করে থাকে, আর ছেলেকে ধর্ষণ করা এটা কোন রীতি? বাংলাদেশের মধ্যে আগেও এসব ধর্ষণকারী ছিল, ছেলে বলৎকারী ছিল, এরকম অহরহ হতে দেখিনি। কারণ শেখ হাসিনা এদেরকে কঠোরভাবে দমন করেছিল এবং এদেরকে অনেককে বন্দি করে রেখেছে। কিন্তু এই সরকার আসার পর কি করেছে? সকলকে ছেড়ে দিয়েছে, আর যারা এই সকল কাজ করতেছে সকলেই এই সরকারের দোসর। সেই কারণে তারা এত ফ্রিডমে কাজ করতে পারতেছে আর সাহস পাচ্ছে। এখন সেনাবাহিনী কি পদক্ষেপ নিতে পারে আর কি পদক্ষেপ নেওয়া উচিত। এই ধর্ষণ নিয়ে আসিফ নজরুল স্যারে কি পোস্ট দিত তখন দেখেন, এই পোস্টটা আমি আপনাদেরকে দিচ্ছি। এখন আসিফ নজরুল স্যার চুপ হয়ে আছে, সেনাবাহিনী এখনো পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু বাংলাদেশের এই সকল বিষয় পর্যালোচনা করে ওয়াকারুজ্জামান যদি বলে ওঠে, ডক্টর ইউনূস আপনাকে 1 সপ্তাহ টাইম দিলাম, আপনি যদি এই সকল বিষয় ঠিক করতে না পারেন এবং ধর্ষকদের সাজা নিশ্চিত করতে না পারেন, বাংলাদেশে এই সকল ডাকাতি, চুরি, হত্যা, গুম আইনশৃঙ্খলা বাহিনী কন্ট্রোল না করতে পারেন, তা না হলে আমি 24 ঘন্টার ভিতর শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসব এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ করে দিব। অবাক হওয়ার কিছু নেই, উনি মুখে না বলল, যদি এই কাজটা করে ফেলে শেখ হাসিনাকে 24 ঘন্টার ভিতর বা 1 সপ্তাহের ভিতর বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করে, আমরা কেউ বিচলিত হব না এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বাংলাদেশের সকল জনগণ সাপোর্ট করবে এবং সকলে সেনাপ্রধানের পাশে থাকবে। হয়তো গুটি কয়েক মানুষ এবং গুটি কয়েক কিছু দল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে থাকতে পারে, কারণ এই সরকার বাংলাদেশে যে পরিস্থিতি ক্রিয়েট করেছে এবং কিছু রাজনৈতিক দল কথিত এখন ওরা ফিল্ডে আছে, ওরা যে পরিস্থিতি ক্রিয়েট করেছে, বাংলাদেশে এখন শেখ হাসিনাকে নিয়ে আসার অনেক বেশি প্রয়োজন রয়েছে। হয়তোবা ওয়াকারুজ্জামান সেটা বোধ করতেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রয়োজন আছে। শেখ হাসিনাকে বাংলাদেশের সরকার প্রধান বসানোর জন্য শুধু প্রয়োজন না, একটা রাজনৈতিক
ব্যালেন্সের জন্য শেখ হাসিনাকে প্রয়োজন আছে। সেই সকল বিষয় চিন্তা করে যদি ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসেসিং করে ফেলে বা দেশে ফিরিয়ে নিয়ে আসে সেফটি দিয়ে, আমরা কেউ অবাক হব না এবং সকল জনগণ আমরা ওয়াকারুজ্জামানের পাশে 100% থাকবো এবং শেখ হাসিনাকে লাল গালিচে সংবর্ধনা দিয়ে শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে আবার বরণ করে নিব। এই সার্জিস আলম, এই হাসনাত আব্দুল্লাহ, এরা সকল বিষয়ে পটর পটর করতো। এখন এই ধর্ষকের শাস্তি নিশ্চিত করার জন্য শাহবাগের মধ্যে যে আন্দোলন সংগ্রাম হচ্ছে এবং লাকি মেয়েটা নেতৃত্ব দিচ্ছে, তাকে নিয়ে এখন সমালোচনা করা শুরু হয়ে গিয়েছে। মানে তাদের কথা হচ্ছে তারা নিজেরাও আন্দোলন করবে না, ধর্ষকের যাতে শাস্তি হয় সেটাও নিশ্চিত করবে না, তাদেরকে আইনের আওতায় আনা হবে না। আর কেউ যদি তাদের শাস্তি নিশ্চিত করার জন্য আন্দোলন করে, তাদের পক্ষে কথা বলে, তাদেরকে পচাতে হবে। আরে ভাই, সে 2013 সালে কি করেছে না করেছে সেটা অন্য প্রেক্ষাপট। এখন সে পজিটিভ কাজ করছে কিনা, জনগণের পক্ষে কথা বলছে কিনা এবং জনগণের উপকার হচ্ছে কিনা, সেটা হচ্ছে মেইন জিনিস, সেটা ফোকাস দেওয়ার বিষয়। সে ভালো কাজ করছে, তাকে অ্যাপ্রিসিয়েট না করে তোমরা দালালি করতেছো কাদের? এই সমন্বয়ক হাসনাত, সমন্বয়ক সার্জিস, নাহিদ ইসলাম, তোমরা সারাক্ষণ বিএনপির বদনাম করো। তোমরা সারাক্ষণ বলো বিএনপি চাঁদাবাজ, এক স্বৈরাচারকে পতন করে আরেক স্বৈরাচারকে আনা যাবে না। তোমরা সেই ইন্টারকন্টিনেন্টাল যে রেস্টুরেন্টটা আছে, যে হোটেলটা আছে, সেখানে দেখতেছি তোমরা ইফতার মাহফিল করে সেখানে সকলে একসাথে বসে ইফতার করতেছো, কি হাসি খুশি। এক পাশে জামাতের আমির শফিকুর রহমান, এক পাশে নাহিদ ইসলাম, আরেক পাশে আপনার সালাউদ্দিন ভাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আরেক পাশে এনি চৌধুরী প্রচার সম্পাদক বিএনপির। সকলেই কিন্তু একই সুতোই গাথা, তল তল সবাই ঠিক, শুধু এগুলো আইওয়াশ করতেছো না। মানে সকলে একসাথে চাঁদাবাজি, সকলে একসাথে লুটপাট, সকলে একসাথে ডাকাতি, সকলে একসাথে ধর্ষণের সমর্থন, সকল কিছুই করতেছ। শুধু ধর্ষকের সাজা হচ্ছে না, যারা ডাকাতি করতেছে, গুম করতেছে, খুন করতেছে, তাদের কোনো সাজা হচ্ছে না, তারা অ্যারেস্ট হচ্ছে না, শুধু আওয়ামী লীগ দমন নিপীড়ন করা হচ্ছে। তাই এই সকল বিষয় পর্যালোচনা করে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উচিত যে কোনো মুহূর্তে সেনা শাসন জারি করা এবং ওনার হাতে সারা বাংলাদেশের কন্ট্রোল নিয়ে নেওয়া, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ডক্টর ইউনূসের ক্ষমতা আরো অনেক কমিয়ে আনা। কারণ এরা ডক্টর ইউনূসকে মাথার উপর বসিয়ে রেখে ওরা পাওয়ারের মিসইউজ করতেছে এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ইন্ধন দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ঘরওয়ানা যারা লোক আছে তাদের বাড়িতে ডাকাতি করো, তাদের বাড়িতে হামলা করো, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও, তাদের আত্মীয় স্বজনের মধ্যে কোনো মেয়ে থাকলে তাদেরকে ধর্ষণ করে মেরে ফেলো, কারণ কোনো বিচার হবে না তোমাদের। এগুলো অ্যাপ্রিসিয়েট করতেছে তাদের কথার মধ্যে দিয়ে। তা না হলে যারা এদের বিচার চাচ্ছে তাদের পিছে কেন লাগবে? আর সেনাবাহিনী এই সকল কিছু কিন্তু পর্যালোচনা করতেছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশে যে কোনো কিছু ঘটে যেতে পারে। বাংলাদেশের মধ্যে কিছুদিন আগে, 2-3 দিন আগে সারা মিডিয়ায় সয়লাভ হয়ে গিয়েছে যে সেনার মধ্যে একটা কু হয়েছে, ফয়জুর রহমান, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই সকল বিষয় নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, কিন্তু বাংলাদেশের মেইন মিডিয়া স্ট্রিমে আসে নাই, ইন্ডিয়ার সকল মিডিয়াতে এসেছে। এই ব্যাপারগুলা কিছুটা হলো সত্য, উড়িয়ে দেওয়া যাবে না, এটা মিথ্যা না। তাদেরকে নজরবন্দি করা হয়েছে, ফয়জুর রহমান কোয়ার্টার মাস্টার জেনারেলকে, তারপরে হাসিনুর রহমান লেফটেন্যান্ট জেনারেলকে, তারপর আরো অনেক লেফটেন্যান্ট জেনারেলকে নজরবন্দি করা হয়েছে, গৃহবন্দী করা হয়েছে। এটা হচ্ছে সত্য কথা। অ্যারেস্ট করুক আর না করুক, তারা এই ওয়াকারুজ্জামানের বিরুদ্ধাচরণ করেছিল এবং এই ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান থেকে সরিয়ে দিতে চেয়েছিল। আর এদেরকে ব্যাক করেছে ভিতর থেকে আমাদের একটা তরুণ উপদেষ্টা মাহফুজুর রহমান। সেও কিন্তু সিস্টেমেটিক ভাবে আরো কিছু জঙ্গি অর্গানাইজ গুছিয়ে রেখেছিল এই সেনাপ্রধানকে কু করে সেনাপ্রধান থেকে সরিয়ে দেওয়ার জন্য। এদেরকে সম্পূর্ণরূপে সিন্ডিকেট, ওই ফয়জুর রহমান, হাসিনুর রহমান, কামরুল হাসান, আরো বিভিন্ন লেফটেন্যান্ট জেনারেল মিলে এর একটা সিন্ডিকেট হয়েছিল। এটা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা হয়েছে, কিন্তু এইরকম ঘটনা ঘটেছে বিদায় এগুলা সয়লাভ হয়ে গিয়েছে। আর সেনাপ্রধানকে কিন্তু
অজিত দোভাল যিনি ইন্ডিয়ান এনএসএর প্রধান এই সকল তথ্য দিয়ে দিয়েছিল, সে কারণে সেনাপ্রধান অ্যালার্ট ছিল। এই ধরনের চক্রান্ত থেকে তিনি বেঁচে ফিরতে পেরেছেন এবং সাভার এবং মিরপুর ক্যান্টনমেন্ট তার কন্ট্রোলে নিয়ে ফেলেছে। আমি চাই সেনাপ্রধান এখন স্ট্রং অবস্থানে আছে, সকল কিছু বুঝতে পেরেছে। উপদেষ্টা মণ্ডলীর মধ্যে মাহফুজুর রহমান আরো কিছু উপদেষ্টা না থাকার সম্ভাবনা 100%। হয়তো ওরা বাদ হয়ে যেতে পারে ডক্টর ইউনূস থাকলো, কিন্তু ডক্টর ইউনূসেরও সম্ভাবনা এখন নাই বললেই চলে। সেনাপ্রধান এখন কি পদক্ষেপ নেয়? সেনাপ্রধান যেভাবে সসম্মানে শেখ হাসিনাকে ইন্ডিয়া দিয়ে এসেছিল, তেমনি করে সেভাবে সসম্মানে কি আবার বাংলাদেশে নিয়ে আসবে দেখার বিষয় আছে। কারণ তারা যদি দিয়ে আসতে পারে, বাংলাদেশে কিভাবে আনতে হবে সেটাও কিন্তু তারা ভালো করেই জানে। তাই সেনাপ্রধানের উপর ভরসা অনেকে না থাকলেও তিনি বাধ্য হয়ে এই কাজটা করতে পারেন, কারণ তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করেন। কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া নেই, সকল কিছু ভেঙে পড়েছে। তাই 24 ঘন্টার ভিতর যদি সেনাপ্রধান ঘোষণা দিয়ে শেখ হাসিনাকে নিয়ে নাও আসে, এক সপ্তাহের মধ্যে যদি নিয়ে আসে, হঠাৎ করে ঘোষণা দিয়ে অবাক হওয়ার কিছু নেই। আর 24 ঘন্টার মধ্যে ঘোষণা দিয়ে নিয়ে আসার আলটিমেটাম দিলে তো সেটা তো বলছিলাম, ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হচ্ছে কিনা। আওয়ামী লীগ এক ধরনের ঘোষণা দিয়েছে ইউনূস সরকারের বিরুদ্ধে তারা খুব শীঘ্রই আন্দোলন শুরু করবে, নিজেদের অধিকার ফিরে পেতে আন্দোলন শুরু করবে। সেই অধিকার বলতে তারা কি বুঝিয়েছে সেটা তারাই ভালো বলতে পারবে। তবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটুকু অন্তত বলা যায় যে আওয়ামী লীগ সরকার পতনের পরে তাদের যে দুর্দশা, সেই দুর্দশা এবং সরকারের চাপ, সরকারের নিপীড়ন, নির্যাতন এবং যে মবের কালচার শুরু হয়েছে, সেই মবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। সারা দেশে হাজার হাজার মামলা দেখেছি আমরা। সেই মামলার ব্যাপারে অভিযোগ রয়েছে বেশিরভাগই গায়েবী মামলা, এবং সেই গায়েবী মামলার ক্ষেত্রে আবার এও বলা হচ্ছে যে আওয়ামী লীগ যে কাজটা ক্ষমতায় থাকতে করেছে, ঠিক একই কাজ আওয়ামী বিরোধীরা এখন সুযোগ পেয়ে কাজ করছে, গায়েবী মামলায় আওয়ামী লীগকে ফাঁসাচ্ছে। আওয়ামী লীগ আন্দোলনে নামছে এবং 26শে মার্চের মধ্যে আওয়ামী লীগ আন্দোলন জোরদার করবে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। এরকম গুঞ্জনও রয়েছে যে শেখ হাসিনা এর মাঝেই দেশে ফিরবেন। সেই আলোচনা কতটা সত্য কতটা মিথ্যা সেটা সময়ই বলে দেবে। তবে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম এটা নিয়ে রীতিমতো নিয়মিত বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন খবর করে যাচ্ছে। ইন্ডিয়া টুডের মতো বড় গণমাধ্যম ভারতের, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, আজ তক বাংলা, এই গণমাধ্যমগুলো প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে খবর করছে। শেখ হাসিনা ফিরছেন, সেনাবাহিনীর অভ্যন্তরে কু হয়েছে, সেনাবাহিনীর প্রধান একজন জেনারেলকে অ্যারেস্ট করেছেন, গৃহবন্দী করে রেখেছেন, এরকম নানা খবর ভারতীয় মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। সেই সাথে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন ঘোষণা, নেতাকর্মীদের পালিয়ে থাকা নেতাদের বিভিন্ন রকমের কথাবার্তায় মনে হচ্ছে যে আওয়ামী লীগ হয়তো সংগঠিত হওয়ার চেষ্টা করবে এই মার্চেই। এবং সেই মার্চে যখন বলছে তারা, তখন সেটা মার্চে হয়ে না ওঠার সম্ভাবনাই বেশি, কারণ এখন রোজার মাস, রোজার মাসে সাধারণত আন্দোলন সংগ্রাম এগুলো জোরদার হয় না। যদিও এখন ধর্ষণ বিরোধী আন্দোলনটা তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশে, সেই সুযোগটা আওয়ামী লীগ নিতে পারে। আবার অন্যদিকে বিএনপির দিকে যদি তাকাই, তাহলে বিএনপির দুই নেতার কথাবার্তায় সেই আন্দোলনের আভাসটা স্পষ্ট হয়েছে। এবং বিএনপির অভ্যন্তরের খবর যেটা শোনা যাচ্ছে যে বিএনপি ঈদের পরে, এই রোজার ঈদের পরে তারা সরকার বিরোধী আন্দোলনে নেমে পড়বে, কারণ নানা দিক থেকে তারা কোণঠাসা হয়েছে। বিএনপি নেতা মির্জা আব্বাস তিনি সাংবাদিকদের একটা অনুষ্ঠানে অভিযোগ করেছেন যে বিশেষ একটি দলের খবর, অপকর্মের খবর সাংবাদিকরা পত্রপত্রিকায়, টেলিভিশনে বলছে না, লিখছে না। এই অভিযোগটা তারা করেছেন। এই বিশেষ দল সম্পর্কে, বিশেষ দল কারা সেটা সম্পর্কে খুব সহজেই
অনুমান করা যায় যে এই বিশেষ দল কারা। যদিও অনুমানটা দুই দিকে চলে যেতে পারে, ছাত্রদের যে দল সেই দলের দিকে তার ইঙ্গিত হতে পারে, আবার জামাতের প্রতি তার ইঙ্গিত হতে পারে, কারণ সাম্প্রতিক সময়ে জামাতের সঙ্গে বিএনপির সম্পর্কের অবনতি ঘটতে দেখেছি আমরা, এবং জামাতের বিরুদ্ধে নানা রকম অভিযোগ, ব্যাংক দখল করা, মেডিকেল দখল করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বড় বড় পদ বাগিয়ে নেওয়া, এরকম অভিযোগ জামাতের বিরুদ্ধে বিভিন্ন জন তোলার চেষ্টা করেন। সেটাই মির্জা আব্বাস বলতে চাইলেন কিনা, নাকি ছাত্রদের নতুন দলের যে কর্মকাণ্ড সেটাকে তুলে ধরলেন কিনা। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে উপদেষ্টা নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা, তিনি আর উপদেষ্টা নাই, বাংলাদেশ নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি একটা ভয়ঙ্কর মন্তব্য করেছেন। এই ছাত্রদের নতুন দলের টাকা যোগান দিচ্ছে কারা, এই প্রশ্ন তাকে যখন বারবার করা হচ্ছিল, তারা যখন এই অভিযোগে অভিযুক্ত হচ্ছিলেন, তখন দুদিন আগে আমরা দেখেছি যে তিনি বলছেন যে আমাদেরকে কে টাকা দিচ্ছে তার নাম যদি প্রকাশ করা যায় তাহলে তাদেরকে নিরাপত্তা দেবে কে? সরকার কি নিরাপত্তা দেবে? হাস্যকর একটা মন্তব্য। অর্থাৎ তাদেরকে টাকা দিচ্ছে, যে একেবারে রাজকীয় উদ্বোধন করলো তারা, লাল গালিচা বিছিয়ে সংসদের সামনে যে রাজকীয় উদ্বোধন করেছে, কোটি কোটি টাকা খরচের কথা আসছে এখানে। সেই রাজকীয় উদ্বোধনের টাকা কোত্থেকে আসছে? তারা বাংলা মোটরের একটা বিশাল বিল্ডিংয়ে অফিস নিয়েছে, সেই রাজকীয় অফিসের খরচ বহন করছে কারা? তারা সারা দেশে সফর করছে, দামি দামি গাড়িতে চড়ছে, কখনো প্রাডো কখনো মার্সিডিজে চড়ছে। সেই গাড়িগুলো তাদের পাওয়ার উৎস কি? এরকম নানা অভিযোগ উঠছে। সেই অভিযোগের বিভিন্ন রকমের উত্তর তাদের কাছ থেকে এসেছে। তারা বলেছে তাদের 150 জনের মতো কোর কমিটি, সেই 187 জনের মতো কোর কমিটি, তারা প্রত্যেকে 1000 টাকা করে মাসে চাঁদা দেয়। তো 1000 টাকা করে চাঁদা যদি দেয় তাহলে 1,80,87,000 টাকা হয়। সেই টাকা দিয়ে এই রাজকীয় কর্মকাণ্ড করা সম্ভব কিনা সেই প্রশ্ন যখন উঠছে, তখন নাহিদ ইসলাম বলছেন আমাদেরকে অনেক ধনীরা টাকা দিচ্ছে, কিন্তু তাদের নাম আমরা প্রকাশ করব না, তাদের নাম প্রকাশ করলে তাদের নিরাপত্তা কে দেবে? এই ক্ষেত্রেই অভিযোগ উঠছে যে বাংলাদেশের বহু বিতর্কিত ব্যবসায়ী, আবার এমন অভিযোগও উঠছে যে আওয়ামী লীগের সময় বহু বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে যে সকল ব্যবসায়ী জড়িত ছিলেন, সেই সকল ব্যবসায়ীদের কাছ থেকে এই নতুন ছাত্র সংগঠন চাঁদা নিচ্ছে, বড় অঙ্কের টাকা নিচ্ছে, তাদের টাকাতেই এদের খরচ চলছে। সেই কারণেই তারা নাম বলতে চাইছে না, এরকম অভিযোগও রয়েছে। এই অভিযোগগুলোই মির্জা আব্বাস করলেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। এদিকে বিএনপির আরেক নেতা শামসুজ্জামান খান দুদু, তিনি এই সরকারকে একেবারে দুর্বল সরকার, এই সরকারকে কার্যকরহীন, অকার্যকর সরকার হিসেবে অভিহিত করেছেন, এবং তিনি একেবারে স্পেসিফিকলি ডক্টর ইউনূসের দিকে অভিযোগ তুলে আন্দোলনের হুমকি দিয়েছেন, আন্দোলনের কথা বলেছেন। তিনি বলেছেন যে আমরা যদি আন্দোলনে নামি তাহলে কয় মিনিট আপনারা টিকতে পারবেন সেটা একবার হিসাব করে দেখবেন। আমরা যদি আপনাদের বিরুদ্ধে কথা বলি, আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামি। তিনি অভিযোগ করে বলেছেন ডক্টর ইউনূসকে যে আপনি নিজে ক্ষমতায় গিয়ে নিজের মামলা প্রত্যাহার করিয়ে নিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মামলা প্রত্যাহার করিয়ে নিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা বলে। আপনার প্রতিষ্ঠানের 6 বছরের কর মওকুফ করিয়ে নিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে। আপনি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করছেন ওই জায়গায় বসে, অথচ সারা দেশে আওয়ামী লীগ আমলে 2.5 লক্ষ মামলা রয়েছে, 60 লক্ষ আসামি রয়েছে, তাদের মামলা আপনি প্রত্যাহার করছেন না। কারণ আপনি এখানে এসেছেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের ব্যাপারগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে জাহির করার জন্য। তিনি এও অভিযোগ করেছেন আপনি 15-16 বছর ধরে যারা এত ত্যাগ করলো, যারা জেল খাটলো, আমরা জেল খাটলাম, যারা মারা গেল, তাদের কোনো ক্রেডিট নাই। 1 মাসের একটা
কর্মকাণ্ডকে নিয়ে আপনি মাস্টার মাইন্ড বানিয়ে দিলেন একজনকে, সেই মাস্টার মাইন্ডই সব কিছু করেছে, এরকম কথা বলেছেন। এবং তিনি এই নতুন ছাত্রদের দলকে ডক্টর ইউনূসের দল এভাবেও আখ্যায়িত করার চেষ্টা করেছেন, যে চেষ্টা আমরা গতকালকের ভিডিওতেও বলেছি যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ তিনিও এই অভিযোগ করেছেন যে ছাত্রদের এই দল ইউনূসের দল, এটা কিংস পার্টি। তিনি অভিযোগ করে বলেছেন, রেজওয়ানা যিনি উপদেষ্টা রয়েছেন খুবই তির্যকভাবে অভিযোগ করে বলেছেন যে একজন সুন্দরী উপদেষ্টা তিনি হঠাৎ করে কোথায় থেকে উদয় হয়ে বললেন যে গত 51 বছর 53 বছরে এদেশে রাজনীতিবিদরা কিছুই নাকি করতে পারেনি। এদেশে যদি গত 53 বছরে কিংবা 51 বছরে এদেশে যদি কিছুই না হয়ে থাকে, তাহলে আপনারা আসলেন কোত্থেকে? বাংলাদেশের জন্ম হলো কোত্থেকে? স্বাধীনতা আসলো কিভাবে? বাংলাদেশে যে এত এত কর্মকাণ্ড হলো সেটা হলো কিভাবে? তিনি খালেদা জিয়ার কথা বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলেছেন, অনেক কথাই বলেছেন। এবং তিনি এটাকে ধৃষ্টতা বলেছেন যে হঠাৎ করেই এসে এনজিও থেকে এসে আপনারা এই ধরনের কথা বলবেন, এই ধরনের কথা পলিটিক্যাল লোকদের, আমরা যারা রাজনীতি করি দেশের জন্য, তাদেরকে সহ্য করতে হবে, এটা হতে পারে না। আপনাদের বিরুদ্ধে যদি আমরা আন্দোলনে নামি তাহলে আপনারা কয় মিনিট টিকতে পারবেন সেটা একবার ভেবে দেখেন। আর শামসুজ্জামান খান দুদুর এই কথাকে যদি আমি বাস্তবতা মনে করি, তাহলে সামনে খুব শীঘ্রই বিএনপি যে আন্দোলনের মাঠে নামছে এটা মোটামুটি নিশ্চিত। কারণ নানা দিক থেকে শোনা যাচ্ছে ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও ডিসেম্বরে হয়তো নির্বাচন হবে না, নির্বাচন আরও ডিলে করা হবে। কারণ ছাত্র সংগঠন যেটা নতুন হয়েছে, নতুন যে রাজনৈতিক দল হয়েছে বাংলাদেশ নাগরিক পার্টি, তারা চাইছে না ডিসেম্বরে নির্বাচন হোক, তারা চাইছে শেখ হাসিনার বিচার, শেখ হাসিনার, সার্জিস আলম তো বলেই ফেলেছেন শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচনের কথা কেউ বলতে পারবে না। মানে এই কথা যে হাস্যকর কথা, শেখ হাসিনার ফাঁসি হবে নাকি যাবজ্জীবন কারাদণ্ড হবে নাকি 10 বছরের জেল হবে নাকি কি হবে সেটা তো আদালতের ব্যাপার। বিচারাধীন বিষয়ে আপনি কিভাবে মন্তব্য করেন যে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত? তার মানে কি আপনারা ফাঁসিটা চাপিয়ে দেবেন? আপনারা আগে থেকেই ঘোষণা দিয়ে দিয়েছেন আদালতে যে শেখ হাসিনার ফাঁসি দিতে হবে। অপরাধ কি, অপরাধ বিচার বিশ্লেষণ, তথ্য প্রমাণ এগুলো আদালতের কাছে লাগবে না, আপনারা বলে দিবেন আর তার ফাঁসি হয়ে যাবে। ব্যাপারটা এরকম। তারা যখন চাইছে না নির্বাচন হোক, এবং এমনও শোনা যাচ্ছে 2028 সালের আগে নির্বাচন হবে না, সেইটাকেই বিএনপি একটা বড় পয়েন্ট হিসেবে ধরে ঈদের পরে থেকে হয়তো বড় আন্দোলনে নামতে যাচ্ছে, যেখানে আওয়ামী লীগও একই সময়ে আন্দোলনে নামছে। এবং অনেকে এই হিসাবও কষতে শুরু করেছেন, যেটা অনেক আগে আমরাও একবার বলেছিলাম যে আওয়ামী লীগ এবং বিএনপি একই সাথে না হলেও যুগপৎ আন্দোলনে যদি নামে এই সরকারের বিরুদ্ধে, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ রাজনীতিতে শেষ কথা বলে আদতে কিছু নেই। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত নতুন বাংলাদেশে জামাত ইসলামী রাজনীতির নতুন ভিত্তি, নতুন থিওরি বিএনপি কিছুতেই মানতে চাইবে না, এটা শিওর। দর্শক, ইফতার পার্টি থেকে, ইফতার মাহফিল থেকে জামাতের আমির ঐক্যের ডাক দিয়েছেন। দর্শক, একটা খুবই গুরুত্বপূর্ণ খবর, এটা রাজনৈতিক তাৎপর্য অনেক। বিশিষ্টজনদের সম্মানে জামাত ইসলামীর একটা ইউনিট একটা ইফতার মাহফিল আয়োজন করেছে। সেখানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ঐক্যবদ্ধভাবে আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে হবে। এর মানে নতুন বাংলাদেশ গড়ার মূল ভিত্তি বা মূল থিওরি হবে আগস্ট বিপ্লব অথবা জুলাই বিপ্লব, যাই বলি। তো এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল তার রাজনীতি করতে হলে অথবা একটা দেশের একটা হিস্টোগ্রাফি দরকার। যেমন এতদিন বাংলাদেশে 1971 চলত, কিন্তু এই জুলাই আগস্টের বিপ্লবের পর জুলাই আগস্ট চলবে। আমির জামাত এটাই বোঝাতে চেয়েছেন। 71, 47 এগুলো তো আছেই, সেগুলো তো ওয়েল এস্টাবলিশড, এগুলো সবাই মেনে নিয়েছে এবং সেটা পাস্ট। এখন রিসেন্ট পাস্ট আমাদের চোখের সামনে যেটা, সেই
জুলাই আগস্ট বিপ্লবকে ধারণ করে আমাদের চলতে হবে। এর মানে আগামী দিনে জামাত ইসলামী, যেমন দেখেন আওয়ামী লীগ বা বিভিন্ন দল এত বছর কিভাবে রাজনীতি করছে, 1971 সালে আমরা এই করেছি সেই করেছি। এমনকি জামাতও বলতো যে আমাদের দলে মুক্তিযোদ্ধা আছে, আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, আমরা এটা করি সেটা করি, সবাই, জামাত সহ সবাই। কিন্তু এখন জামাত চায় যে রাজনীতি হবে জুলাই আগস্ট বিপ্লবের উপর ভিত্তি করে। এরকম বলবে যে আমরা এই জুলাই আগস্টে এটা করেছি সেটা করেছি, আমাদের এই কজন শহীদ হয়েছে। জামাতের আগামী দিনের রাজনীতি জামাত ফ্রেম করতে চাচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের উপর ভিত্তি করে। এখন এটা বিএনপি কিছুতেই মানবে না। এই জন্য বিএনপি জুলাই আগস্টকে ভুলিয়ে দিতে চায়, জুলাই আগস্টকে ছোট করছে। অন্য অন্য গণ অভ্যুত্থান এটা আগেও হয়েছে এরকম, মানে একটা সিম্পল একটা ঘটনা হিসেবে দেখাচ্ছে। যেমন 1990-এর গণ অভ্যুত্থান, এটা বাংলাদেশের রাজনীতি ওইরকম আলাদা কোনো স্থান করে নিতে পারেনি যে ওটার উপর ভিত্তি করে একটা নতুন বাংলাদেশ হবে অথবা নতুন কোন রিপাবলিক হবে। কিন্তু 24-এর ঘটনা কিন্তু সেরকম হতে যাচ্ছে। এই জন্য বিএনপি এটা মানতে পারছে না, এটা ভুলিয়ে দিতে যাচ্ছে। কারণ বিএনপিকে যদি রাজনীতি করতে হয়, জামাত বিরোধিতা, ইন্ডিয়ার সাথে যেহেতু তারা লেসপেন্সারে চুক্তি করেছে, এটা যদি টিকিয়ে রাখতে হয় তাহলে তো জামাতের বিরুদ্ধে বলতে হবে। আর জুলাই আগস্ট ভিত্তিক রাজনীতি চালু হলে 71 এমনিতেই অনেকটা গুরুত্বহীন হয়ে যায়, বা 71 নিয়ে ব্যবসা করার সুযোগ থাকে না, তাহলে ভারতের দালালি করার আর উপাদান তো থাকে না। এই জন্য বিএনপি এটা কিছুতেই মানবে না। কিন্তু বাস্তবে এটাই হবে, আগামী দিনের রাজনীতি হবে। 5, 10, 15, 20, 30, 40 বছর পরও দেখবেন যে এই জুলাই আগস্টে কে কি করেছে, জুলাই আগস্টে কে কার পক্ষে ছিল, এগুলো নিয়ে রাজনীতি হবে। কার অবদান কত বেশি ছিল, এরাই একদিন ক্ষমতায় যাবে। 71 যাদের রক্ত ঝরেছিল তারা যেরকম অনেক বছর ক্ষমতায় ছিল, ঠিক তদ্রুপ এই জুলাই আগস্টে যাদের রক্ত ঝরেছে তারাও বাংলাদেশের রাজনীতি ক্ষমতায় যাবে, এবং ইতিহাসে তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হবে। সরকারি সিদ্ধান্তেও এই বিষয়টার মোটামুটি একটা সার্টিফিকেট পাওয়া গেছে। যেমন সরকার আলাদা অধিদপ্তর করছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাথে একেবারে অ্যালাইনমেন্ট ভাবে এটা দেখাচ্ছে তারা, এবং জুলাই যোদ্ধা, জুলাই শহীদ, তাদেরকে মোটা অঙ্কের ভাতা দেয়া, বিভিন্ন মাসিক ভাতা দেয়া, এগুলো একটা উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে। তো এটা ডেফিনেটলি আগামী দিনের বা নতুন বাংলাদেশের রাজনৈতিক ভিত্তি যে হবে এই 24-এর গণ বিপ্লব, এটা সরকারি সিদ্ধান্ত স্পষ্ট হয়েছে। অতএব বিএনপি এটা যতই ভুলিয়ে দিতে চাক, বিএনপি ক্ষমতায় আসলে ও জুলাই আগস্টকে ধারণ করেই আসতে হবে। আর জুলাই আগস্টে বিরোধিতা করলে ক্ষমতা থাকতেই পারবে না। যেরকম 71 বিরোধিতা করে ক্ষমতায় আসতে পারেনি কেউ, ওইরকম বিষয়টা এরকমই হবে অনেকটা। আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, স্বাধীনতার পর এই যে এটার উপর ভিত্তি করে ঐক্যের ডাক, এটাও তাৎপর্যপূর্ণ। মানে এর বাইরে যারা যাবে তাদের সাথে ঐক্য নয়। জুলাই আগস্ট বিপ্লবকে যারা ভুলিয়ে দিতে চাইবে, অস্বীকার করবে, তাদের সাথে কিন্তু ঐক্য নয়। তিনি বলেন, স্বাধীনতার পর দেশ কখনো জাতীয়তাবাদ, কখনো ধর্মনিরপেক্ষতাবাদ, আবার কখনো সমাজতান্ত্রিক আদর্শের মাধ্যমে শাসিত হয়েছে। মূলত কোরআন দিয়ে দেশ শাসন না হওয়ার কারণে দেশে ঘুষ, দুর্নীতি, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের অভয়ারণ্য পরিণত হয়েছে। মূলত অদ্ভুত। দেশকে অপশাসন, দুঃশাসন মুক্ত করতে হলে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। এটা জামাত ইসলামীর দীর্ঘমেয়াদী পলিটিক্যাল ভিশন, কোরআন দিয়ে দেশ শাসন করা, বা এই কথাগুলোর মধ্যে নানান শর্টকামিংস রয়েছে, কিন্তু জামাত এটা বলবে, এটা তাদের রাজনীতি। যদিও নির্বাচনী রাজনীতিতে সরাসরি কোরআন দিয়ে দেশ শাসনের কথা কিন্তু জামাতও বলে না কিংবা বলবে না। জামাতের আমির বলেন, জীবনের সব ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করতে হবে, অন্যথায় আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। দেশে এমন লোকের শাসন প্রতিষ্ঠিত হতে হবে যারা আল্লাহকে ভয় পান। সেই বৈশিষ্ট্যের লোক তৈরির জন্যই আল্লাহ আমাদেরকে রমজানের মতো নিয়ামত দান করেছেন। তাই দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তির জন্য আমাদের সকলকে
ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে। জামাত ইসলামী কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশে ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দুর্নীতি দুঃশাসন মুক্ত করার দীর্ঘ পরিসরে প্রাণবন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। জামাত কি নির্বাচন ইশতেহারে বলবে আর কি বলবে না, সেটা যাই হোক না কেন, জামাত নিজেরা চলে কোরআন হাদিস দিয়ে। অতএব তারা ক্ষমতায় গেলে কোরআনের একটা রিফ্লেকশন অ্যাটলিস্ট পাওয়া যাবে। এই জামাতের লোকজন ভালো, সৎ, তুলনামূলকভাবে সৎ, এবং তারা দুর্নীতি করবে না বা অন্য যে কারো চাইতে সৎ। এটা কেন? কারণ তারা নিয়মিত তরবিয়তের মধ্যে থাকে। কোরআনের দার্স, হাদিসের দার্স এবং রিপোর্ট সিস্টেম, এগুলোর মধ্য দিয়ে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকে, যার ফলে তাদের মধ্যে তাকওয়া গ্রো করে। এই লোকগুলো যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে তাহলে রাষ্ট্রে তার ছাপ অবশ্যই আপনারা দেখবেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, রোজা একটি অতি গুরুত্বপূর্ণ ইবাদত, মধ্যে ইসলামী মানব জীবনে সব সমস্যার সমাধান দিয়েছে। অন্য মতবাদের তা কোনোভাবেই সম্ভব না। ইসলামের বিভিন্ন বিষয়কে সবসময় কোরআন সুন্নাহর সাথে রিলেট করে সমসাময়িক বিষয়ের জন্য উপস্থাপন করতে পারাটাই জামাত ইসলামের একটা বিশেষত্ব। এটা জামাত করে। এই রোজাকেও আমাদের বাস্তব জীবনের সাথে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য। আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আমরা যে ভিডিওটি দেখলেন বাংলাদেশের অবস্থান নিয়ে এবং সেনাপ্রধান এবং ডক্টর ইউনূসকে নিয়ে যে বিষয়গুলো আজকে আপনারা দেখতে পেয়েছেন, এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।